আচ্ছা, তাহলে এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, কেমন? যেটাকে আমরা অ্যাকাউন্টিং এ বলি অ্যাকাউন্ট রিসিভেবল মানি, প্রাপ্য হিসাব বলি না আমরা এটা? অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্ট রিসিভেবল মানি হলো প্রাপ্য হিসাব। ফিন্যান্সে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল মানি প্রাপ্য বিল হিসাবে ধরা হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মানি এখানে নোট রিসিভেবল বুঝাইছে, তো নোট রিসিভেবলটাকে এরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বলছে। আচ্ছা, ধরো জিনিসটা আসলে কি এটা আমরা আগে একটু ক্লিয়ার করি, কেমন? ধরো আমি বাকিতে পণ্য বিক্রি করলাম, করার পরে আমাকে নগদ টাকা দিল না, না দিয়ে আমাকে কি দিবে? না দিয়ে আমাকে বিল দিবে। বিলটা কি? বিলটা হলো একটা কাগজের মতো, বলবে ঠিক আছে এটা আপনি নেন, নিয়ে 2 মাস পরে ব্যাংকে জমা দিলে আপনাকে টাকা দিয়ে দিবে। এখন আমি তোমার কাছে আজকে পণ্য বিক্রি করলাম, বিক্রি করে 2 মাস কি আমি অপেক্ষা করব? 2 মাস পরে গিয়ে আমি টাকা পাবো। তাহলে আমি অপেক্ষাটা কেন করব? মনে করো আমি আজকে, বিষয়টা দেখো, আজকে মনে করো, হ্যাঁ আজকে জুলাই মাসের মনে করো 1 তারিখ, আমি তোমার কাছে একটা পণ্য বিক্রি করলাম, যে ঠিক আছে পণ্যটা বিক্রি করলাম তোমার কাছে আমি জুলাই অগাস্ট ধরো 30 তারিখ, অগাস্টের 30 তারিখে তুমি আমার টাকা দিবা। তাহলে আমি তোমাকে বিক্রি করার সাথে সাথে তুমি আমাকে একটা কি দিয়ে দিছো? বিল দিয়ে দিছো। বললো ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি অগাস্ট মাসের 30 তারিখে ব্যাংকে যাবেন, যাই টাকাটা তুলে নিয়ে আসবেন। ঠিক আছে, এখন আমি এখানে পণ্যটা বিক্রি করি, 2 মাস অপেক্ষা করব? তারা বলছে আপনি যদি 1 লক্ষ টাকার, মনে করো এটা হলো 1 লক্ষ, 1 লক্ষ টাকা যদি আপনি যদি অগস্ট মাসের 30 তারিখে তুলে নেন, তাহলে আপনাকে আমরা আরো 10% কি দিব? সুদ দিব। তাহলে 1 লক্ষ টাকার 10% যদি 10,000 হয়, তাহলে 10,000 তো 12 মাসের, আমি ভাগ করে যা পাই 800 বা 1,600 টাকা পাবো। কথা বুঝা গেছেন? এইটা এখন আমি তো ব্যবসা করি, আমি তো পণ্য বাকিতে বিক্রি করি, আমার তো এত সময় নাই যে আমি 2 মাস অপেক্ষা করব। তখন আমি কি করব? আমি এই বিলটা, এই বিলটা আছে না, এই বিলটা আমি এখনই ব্যাংকে নিয়ে যাব। ব্যাংকে নিয়ে ব্যাংকের আমি বলবো ভাই দেখেন আমার কাছে একটা বিল আছে 1 লক্ষ টাকা দামের, আপনি আমাকে এই বিলটা আপনার কাছে রেখে, জামানত হিসাবে রেখে আপনি আমাকে ঋণ দেন। মানে আমার বিল 2 মাস পরে মেয়াদ পূর্বে, আমার এখনই টাকার দরকার, আপনি বিলটা জমা রাখেন, এটার বিনিময়ে আমাকে কিছু টাকা লোন আকারে দেন। কথা কি আমি বুঝাইতে পারছি তোমাদের? প্রাপ্য বিলের বাট্টাকরণের কনসেপ্টটা হলো যে মেয়াদ পূর্তির পূর্বে আমি যখন পণ্যটা বিক্রি করব, করার পরে আমি এই বিলটা আমি 2 মাস পরে টাকা পাবো, বিলের মধ্যে কিন্তু মেয়াদ থাকে, 2 মাস পরে আমি টাকা পাবো। ওই 2 মাস আমি অপেক্ষা করব না, আমার এখনই টাকার প্রয়োজন, তাই আমি বিলটা নিয়ে ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে বিলটা জমা দিব। দিলে ব্যাংক আমাকে, ব্যাংক তো মেয়াদ পূর্তির আগে তো তোমার আমাকে টাকা দিতে পারবে না, তখন ব্যাংক বলবে ঠিক আছে আপনি আমার কাছে বিলটা জমা রাখেন, আমি আপনাকে বিলের বিপরীতে লোন আকারে টাকা দিব। কথা কি আমি বুঝাইতে পারছি তোমাদের? মানে বিল মেয়াদ পূর্তির পূর্বে বিলটা ভাঙ্গালাম, মানে বিলের বিপরীতে আমি লোন নিলাম। ঠিক আছে, তাহলে বলো স্যার 2 মাস পরে কি হবে? 2 মাস পরে ব্যাংক এটা নিজে টাকা মেয়াদ পূর্তিতে তুলে নিয়ে যাবে, কারণ আমাকে তো ব্যাংক এখন টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন ব্যাংক যে মেয়াদ পূর্তির আগে আমাকে এই বিলের টাকাটা দিল, তো ব্যাংক তো আমার থেকে অনেকগুলা কন্ডিশনে টাকা কাটি রাখবে না? এইগুলাই আমার জন্য কি, এগুলো আমার জন্য খরচ। বুঝাইতে পারছি? মানে তাহলে কি দাঁড়ালো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং? যে আমি বাকিতে পণ্য বিক্রয় করে বিল সংগ্রহ করি, মানে আমাকে ওরা বিল দিয়ে দেয়। এবার আমি বিলটা আবার কি থাকে? মেয়াদি থাকে। তো মেয়াদ পূর্তির পূর্বে আমি বিলটা ব্যাংকে জমা দিয়ে কি করি? টাকা তুলি। কিভাবে তুলি? ব্যাংক আমাকে ওই বিলটা জামানত হিসাবে রেখে আমাকে কি দিবে? টাকা দিবে। যেমন আমরা বাড়ি গাড়ি বিভিন্ন জিনিস ব্যাংকে জামানত রাখি, লোন নেই না, ওই রকম আর কি। কথা কি ক্লিয়ার? তো এখন আমি ব্যাংকের সুদ দেওয়া লাগবে, বিভিন্ন কন্ডিশন আছে, ঠিক আছে? এটাকে নর্মালি কি বলা হয়? প্রাপ্য বিলের বাট্টাকরণ। যে ফ্যাক্টরিং, কথা ফ্যাক্টরিং মানে বুঝো? ফ্যাক্টরিং মানে মেয়াদ পূর্তিতে এটাকে যে আমি ভাঙ্গাচ্ছি, টাকা আনতেছি, ব্যাংকের জন্য আমার থেকে একটা কমিশন নিবে, ফিনান্সে এটাকে বলে ফ্যাক্টরিং।
ঠিক আছে, অ্যাকাউন্টিং এ বলে ডিসকাউন্ট, ফিনান্সে ফ্যাক্টরিং বলে। এখানেও ডিসকাউন্ট আছে, বাট এটাকে ফ্যাক্টরিং আকারে ধরে নিচ্ছি। যাই হোক, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা অঙ্কের সমাধান করব। অঙ্কটা হলো, দেখো অঙ্কটা হলো 2011 সনে আসছে। দেখো এটা হলো 2017। তাহলে এনইউ 2017, কেমন? 2017। আচ্ছা, দেখো তাহলে আমি কিভাবে জিনিসটা দেখবো। আমাকে বলা আছে এখানে এ ফ্যাক্টর উইল বাই, এ ফ্যাক্টর উইল বাই, এটা হলো প্রবলেম 18। দেখো প্রবলেম 80, হ্যাঁ, বলছে এ ফ্যাক্টর উইল বাই কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 পার মান্থ। তাহলে বলছে যে একটা কোম্পানি যদি তারা, এটা হলো সি, প্রবলেম 80, হ্যাঁ, 7 নাম্বার পেজ। আচ্ছা, তাহলে আমার এখানে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল, খেয়াল করো, এ হলো অ্যানুয়াল ক্রেডিট সেলস 60,000। তাহলে কত আসে? 7,20,000। মানে আমি প্রতি মাসে বাকিতে 60,000 টাকার বিক্রি করি। এই যে এখানে বলছে এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 60,000 পার মান্থ। একটা কোম্পানি সে বাকিতে প্রতি মাসে 60,000 টাকার পণ্য বিক্রি করে, এবং সে পণ্যটা যে বিক্রি করে সেখানে বলা আছে এ ফ্যাক্টর উইল বাই, সে সবসময় আবার এই এই বিলটা এনে আবার সে কি করে, ব্যাংকে মেয়াদ পূর্তির আগে কি করে, সে টাকা তোলে, জমা দেয়। হ্যাঁ, আমার ব্যয় হচ্ছে, এই জন্য তো আমি ব্যয় বের করতেছি। না, ক্যাশে তো হবে না, এটা লেনদেনটাই হলো বাকিতে। মানে আমি বাকিতে পণ্য বিক্রি করলে, আমি বাকিতে পণ্য বিক্রি করলে আমি নগদ টাকার পরিবর্তে বিল গ্রহণ করি। মানে এই লেনদেনটাই হলো বাকি লেনদেন, নোটের মাধ্যমে লেনদেন, বন্ধক টাইপের। আমার ব্যয় হচ্ছে, ব্যয় হচ্ছে, তাই তো আমি আমি তো ব্যয় বের করতেছি। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে অ্যানুয়াল ক্রেডিট সেলস কত? 7,20,000। তার মানে আমি প্রতি মাসেই বাকিতে 60,000 টাকার পণ্য বিক্রি করি। প্রতি মাসেই আমি কত পাই? আমি এই এই টোটাল এক বছরে কত পাই? 7,20,000 বাকিতে পণ্য বিক্রি করি। আমি তোমাদেরকে একটা ফরম্যাট দেখাবো, এই ফরম্যাটে তোমরা অঙ্কটা করবা, অঙ্কটা সহজেই বুঝে যাবে। ঠিক আছে, গেল এক। এরপর বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। দেখো তাহলে 360 এভারেজ কালেকশন পিরিয়ড, কেমন? এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে 360 এভারেজ কালেকশন পিরিয়ড দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যে 30 দিন, 30 ডেজ। এটার মানে হলো তারা গড়ে 30 দিন পর পর গিয়ে দেনাদার থেকে কালেকশন করে। কি কালেকশন করে? বিল কালেকশন করে। মানে গড়ে যাই বাকিতে বিক্রি করে, প্রতিদিনই বিক্রি করে, সেটা গড়ে 30 দিন পরে পরে গিয়ে টাকাটা কালেকশন করে। তাহলে 12 টাইমস। তাহলে তারা বছরে কতবার এরকম বাকিতে পণ্য বিক্রি করে ওদের থেকে কালেকশন করে? 12 বার। তার মানে সে প্রতি মাসে 60,000 টাকার পণ্য বিক্রি করে, টোটাল 7,20,000 টাকার পণ্য সে বিক্রি করে বাকিতে। এবং বিক্রি করলে সে গড়ে প্রতি 1 মাস পর পর একটা বিল পায়। তাহলে প্রতি মাসে যদি একবার বিল পায়, কালেকশন করে, তাহলে সে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। টার্নওভার মানে কি? টার্নওভার মানে গড়, মানে কতবার ঘুরে, কতবার ঘুরে ঘুরে জিনিসটা কালেকশন করে, এটাকে টার্নওভার বলছে। অ্যাকাউন্টিং এ যখন আমরা ফিনান্সের টার্নওভার দেখবো, এটা হলো বার, কতবার ঘটে জিনিসটা। ওকে, এরপর যেটা হলো দেখো অ্যামাউন্ট অফ
অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল। দেখো, অ্যামাউন্ট অফ রিসিভেবল মানে আমি আসলে এই টোটাল 7,20,000 টাকার মধ্যে আমি কত টাকার বিল ব্যাংকে নিয়ে জমা করছি, জমা করে ওখান থেকে আমি লোন আকারে আনতেছি। তার মানে আমি টোটাল যে 7,20,000 টাকা পণ্য বিক্রি করি, করে আমি এই টাকাটা কালেকশন করি কতবারে? 12 বারে। এবং 12 বার যে কালেকশন করি, প্রতিবারে আমি কালেকশন কত করি দেখো। তাহলে এটা হলো অ্যানুয়াল ক্রেডিট সেলস, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। কেমন দেখো, তাহলে আমি বছরে 7,20,000 টাকার পণ্য বিক্রি করি এবং গড়ে আমি 12 টাইমস কালেকশন করি। তাহলে কত টাকা কালেকশন করি আমি? 60,000 টাকা। কেমন, মানে আমি এটা সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি। তাহলে তুমি আমাকে বলো এই টাকাটা আসলে কি? আমি আমি আসলে কত টাকার বিল ব্যাংকে নিচ্ছি এবং কত টাকার বিল আমি ব্যাংকে ভাঙাচ্ছি, মূলত আমি এটাই আমি বুঝাচ্ছি। কথাই বুঝা গেছে? মানে আমি মনে করো টোটাল এক বছরে 7,20,000 টাকা পণ্য বাকিতে বিক্রয় করি, এর মধ্যে আমি গড়ে কতবার বিলগুলা কালেকশন করি। এভারেজ কালেকশন পিরিয়ড মানে হ্যাঁ, প্রতিবারে গড়ে আমি 60,000 করে কালেক্ট করি এবং আমি কত কালেক্ট করি? 60,000। এই 60,000 টাকা ধরেই আমি সামনের দিকে আগাবো। এই 60,000 টাকা দিয়ে আমার পুরো অঙ্কটা সামনের দিকে হবে। এই 60,000 টাকার বিল আমি এখন ব্যাংকে নিয়ে জমা দিব, দিলে কি কি ঘটবে ওইটা আমরা এখন দেখবো। ঠিক আছে, দেখো এই হলো ধরে নাও একটা পার্ট, মানে 3 ভাগে আমি অঙ্কটা তোমাদেরকে বুঝাবো। কেমন, তাহলে এবার আসো, আমি এই 60,000 টাকা এখন ব্যাংকে নিলাম। ব্যাংকে নেওয়ার পরে ব্যাংক আমাকে বলবে ঠিক আছে তুমি আমাকে এক কাজ করো, তুমি ফ্যাক্টর কমিশন, দেখো ফ্যাক্টর কমিশন মানে হলো এই যে বিলটা মেয়াদ পূর্তির আগে আমি ব্যাংকে নিচ্ছি, ব্যাংক বলবে ঠিক আছে তুমি আমার কাছে 60,000 টাকার বিল জমা রাখো। এখন তুমি কত টাকা পাবা? এই যে 60,000 টাকার বিল আমার কাছে তুমি নোট জমা রাখছো, তুমি তো এখন মেয়াদ পুরে নেই বিলের, তখন তুমি কি করবা? তখন তুমি এই কাজটা করো, দেখো এই 60,000 টাকার কমিশন কত পার্সেন্ট দেখো বলা আছে, প্রশ্ন বলা আছে দ্য ফ্যাক্টর উইল চার্জ 2.5%। বলা আছে দ্য ফ্যাক্টর উইল চার্জ কত পার্সেন্ট। তার মানে তুমি এখন এই বিলটা যে তুমি মেয়াদ পূর্তির আগে ভাঙাচ্ছ, তোমাকে এখন ব্যাংকে 2.5% এই বিলের উপরে চার্জ জমা দিয়ে যেতে হবে। তাহলে 2.5% কত আসে দেখো, 1,500 টাকা তুমি ব্যাংকে এখন জমা করে যেতে হবে, যে তুমি এই টাকা আর পাবা না, এটা কমিশন। তো এটা এটা আমি কেন করলাম? এটা হলো খেয়াল করো, যেহেতু মেয়াদ পূর্তির পূর্বে বিল ভাঙানোর জন্য আমি লিখে দিলাম, মানে এটা কেন হচ্ছে? মেয়াদ পূর্তির পূর্বে আমি যে বিলটা ভাঙাচ্ছি এই জন্য। আচ্ছা, এরপরে আসো রিজার্ভ বা যেটাকে আমরা কম্পেনসেটিং ব্যালেন্স বলি। কম্পেনসেটিং ব্যালেন্স যেটা আমরা ব্যাংক লোনে আমরা পড়ছিলাম কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স হলো ব্যাংক আমাকে বলবে ঠিক আছে তুমি তো আমার পুরো টাকা নাও দিতে পারো, রিস্ক হয়ে যায়, এই জন্য তুমি কিছু টাকা এখানে কি করবা? ক্ষতিপূরণ উদ্বৃত্ত হিসাবে তুমি রেখে যাবা। সেই কথাটা দেখো কোথায় বলা আছে, এই যে a factor will buy company's account receivable 60,000 per month and will advance 14% interest up to 85% of face bill। তাহলে আমার এই যে লোনটা আছে যা আমি ব্যাংক থেকে জমা দিয়ে আমি টাকা তুলতে চাচ্ছি, লোন নিতে চাচ্ছি, ফিনান্সে অ্যাডভান্স মানি লোন। তাহলে এই 60,000 টাকা আমি যদি তুলতে যাই, ব্যাংক আমাকে বলবে তুমি সর্বোচ্চ এখান থেকে 85% পর্যন্ত তুলে নিয়ে যেতে পারবে, বাকি টাকা তুলে নিতে পারবা না। দেখো এখানে স্পষ্ট বলা আছে আপ টু 85% ফেস ভ্যালুর 85% তুমি তুলে নিতে পারবা। কেমন,
ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে আমি কত পার্সেন্ট রাখবো কম্পেনসেটিং? ঠিক আছে, তাহলে 15%। টোটাল 60,000 টাকার 85% আমি নিতে পারবো, আর 15% আমি ব্যাংকে রেখে যেতে হবে। ওই 15%-এর কথা প্রশ্নে বলা থাকবে না, বুঝে নিতে হবে। টোটাল অ্যাডভান্স আপ টু 85% মানে আমি নিব 85%, ব্যাংকে রেখে যেতে হবে কত পার্সেন্ট? 15%। তাহলে আমি 9,000 টাকা রাখবো। এটা হলো ব্যাংকে জমা রাখতে হবে। কেমন? এটা আমি ব্যাংকে জমা রাখতে হবে, ব্যাংক আমাকে এটা দিবে না। তাহলে আমার কাছ থেকে ব্যাংক কয়টা জিনিস রেখে দিল? দুইটা বিষয়ে। দেখ, এবার আমি ইউজড লোন, আমি কতটুকু আমি লোন ইউজ করতে পারবো। এই যে আমার 60,000 টাকা ছিল, তাহলে এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস ফ্যাক্টর কমিশন মাইনাস রিজার্ভ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত আমার? 60,000, ফ্যাক্টর কমিশন 1500, আর হলো কত? 9,000। তাহলে আমি ব্যাংক থেকে কত তুলে নিতে পারবো? 49,500 টাকা আমি ব্যাংক থেকে তুলতে পারবো। তাহলে আমি ব্যাংকে বিল জমা দিলাম কত? ব্যাংক আমার থেকে কেটে কুটে আমাকে কত দিল? 49,500। এখন ব্যাংক বলবে, এই যে তুমি আমার থেকে লোন নিবা 49,000, তুমি তো এগুলা কেটে রেখে দিছি আমি, এই 49,000 তো তুমি লোন আকারেই নিচ্ছ আমার থেকে। তুমি তো বিল জমা, আমি তো বিল ভাঙাচ্ছি না, বিলটা আমি ব্যাংকে রেখে মেয়াদ পূর্তির আগে টাকা নিচ্ছি না। তাহলে বলবে এই 49,000 উপরে তুমি আমাকে এখন সুদ দিতে হবে। তাহলে সুদটা দেখো, প্রশ্নের প্রথম লাইনে বলা আছে 15% সুদ। আছে কিনা দেখো, আছে? হ্যাঁ, 14% আছে না? হ্যাঁ, সুদ দিতে হবে, এগুলা কন্ডিশন, এগুলা মেনেই তো আমি ব্যাংকে লোনের জন্য গেছি। এবার দেখো কি বলা আছে, দেখো এটা একটা ওয়ার্কিংস। কেমন? এবার দেখো ব্যাংক বলে 49,500 গুণন, দেখো বলা আছে প্রশ্নে, স্পষ্ট বলা আছে উইল অ্যাডভান্স 14% ইন্টারেস্ট। তাহলে এই যে অ্যাডভান্স 14% ইন্টারেস্ট, এটার মানে কি? অ্যাডভান্স মানে লোন, আমি যা লোন নিচ্ছি, এই যে আমি এটা লোন নিচ্ছি না, লোন তো আমি এটার জন্যই গেছি, সে তো আমাকে এটা দিবে না, সেই দুটা কেটে রেখে আমাকে এই টাকাটা দিবে, এইটার উপরে আমি তাকে 14% সুদ দিব। তাহলে 14%-এ কত আসে দেখো, কত? 6,930। এটা তো 1 বছরের, কিন্তু আমি হিসাবটা করতেছি কত দিনের? 12 টাইমস, মানে 1 টাইমসে আমি এটাকে ভাগ দিব হলো 12 দিয়ে। কেমন? এই যে ভাগ 12 টাইমস, তাহলে কত টাকা আসে? 578, 578 টাকা। ঠিক আছে, তাহলে 577 কত? তাহলে 578 হবে। আচ্ছা, ওকে। তাহলে আমি কত পেলাম? তাহলে খেয়াল করো, এখানে কয়েকটা বিষয় আছে। প্রথমে আমি যে 60,000 টাকা লোনের জন্য গেলাম, ওই 60,000 টাকা আমি যখন ব্যাংকে, আচ্ছা তুমি আমাকে বলতে পারবা যে আমি কেন এইগুলা ব্যাংক আমার থেকে কেটে রাখছে? এর একটা মূল কারণ হলো, আমি ব্যাংকে মেয়াদ পূর্তির আগে বিল নিয়ে আমি বিল ভেঙে টাকা আনতে চাচ্ছি। বিল কিন্তু ভাঙতেছে না, বিল ব্যাংক রেখে দিবে, ওই বিলটা রেখে আমাকে বিলের বিপরীতে ব্যাংক টাকা দিবে, এটাকে বলা হয় ফ্যাক্টরিং। বিল তো ব্যাংক মেয়াদ পূর্তির আগে কখনো ভাঙাইতে পারবে না, বাট ব্যাংক এটা রেখে আমাকে এটার বিপরীতে কি দিবে? টাকা দিবে। এই যে টাকাটা দিবে, তখন এই দুইটা কন্ডিশন কেটে আমাকে এই টাকাটা দিবে। এখন বলবো আপনি এটার উপরে আমাকে সুদ দেন, তাহলে সুদ আমি কত দিলাম? 6,930। কিন্তু আমি তো হিসাব করতেছি কত দিনের? 1 টাইমসের। তাহলে এই জন্য এটাকে আমি 12 টাইমস দিয়ে ভাগ দিলে আমার ইন্টারেস্ট কত আসতেছে? তাহলে এটাকে আমরা বলবো, এই যে দেখো, নিট ইউজড, হ্যাঁ, নিট ইউজড লোন কত? তাহলে কত? খেয়াল করো, তাহলে ইউজড লোন মাইনাস, এটাকে দেখবো আমরা পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট। তাহলে 49,500 মাইনাস 578 কত আসে দেখো? 48,900
22। কেমন? তাহলে আমরা বলতে পারি এই একটা পার্ট আমরা এইভাবে চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা পার্ট হলো আমার আহ, কতটুকু আমি লোন নিব এবং সেটা আমি ব্যাংকে জমা দিব, এটা কেমন? আরেকটা অংশ হলো আমি সত্যিকার ভাবে ব্যাংক থেকে কত টাকা তুলবো, গেল এক। আর এটা হলো এই সুদ সব সময় ইউজড লোনের উপরে হবে। কেমন? মানে ইউজ মানে আমি কতটুকু লোন ব্যবহার করতে পারলাম। ওকে, এরপরে দেখো দেখো এবার হলো লাস্টের যে আমরা পার্টটা করব, খেয়াল করো তারপর কি বলা আছে। দেখো এরপরে বলা আছে যে ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট দ্য ফ্যাক্টর সার্ভিস উইল সেভ কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 800 পার মান্থ। খেয়াল করো, এবার দেখো এখানে আমরা এটা পার্ট 3। কেমন? এটা হলো আমরা 3 নাম্বার পার্টটা এখানে করব। এটাকে বলবো আমরা পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট। ওকে, এটা হলো কি? এটা হলো পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট। তাহলে আচ্ছা, ইন্টারেস্ট সরি পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট, পিরিয়ডিক্যাল কস্ট। কস্ট মানে এই যে আমরা এই যে যা হিসাব করলাম তার মধ্যে ব্যাংক আমাকে যেই টাকাটা দিবে না, যেই টাকাটা ব্যাংক আমাকে আর কখনোই ফেরত দিবে না, ওইটাকেই বলা হয় পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট। কেমন? তাহলে ব্যাংক আমাকে কোন টাকাটা ফেরত দিবে না? দেখো, ব্যাংক আমাকে ফ্যাক্টর কমিশনের টাকা কখনো ফেরত দিবে না। ব্যাংক আমাকে কখনো ইন্টারেস্টের টাকা ফেরত দিবে না। এই দুটো আমাকে ব্যাংক কখনো ফেরত দিবে না। তাহলে ব্যাংক যদি আমাকে এটা ফেরত না দেয়, তাহলে আমি এটা লিখবো ফ্যাক্টর কমিশন কত আছে এখানে? 1500। ইন্টারেস্ট কত আছে দেখো, ইন্টারেস্ট হলো 578। তাহলে মোট কত হলো? 2078। তার মানে এই যদি আমি এক টাইমস মানে এক মাসের জন্য আমি যদি বিলটা নেই, তাহলে আমার কাছ থেকে ব্যাংক কত টাকা কেটে রেখে দিবে? 2078। এখন কথা আছে, দেখো হ্যাঁ, 60,000-এর মধ্যে ব্যাংক আমাকে 2078 টাকা আর কখনোই দিবে না। ব্যাংক আমাকে যা আর কখনোই দিবে না, তাই আমার জন্য ব্যয়, তাই আমার জন্য কষ্ট। আচ্ছা, এরপরে বলছে দেখো এই রিজার্ভের টাকাটা কিন্তু ব্যাংক আমাকে ফেরত দিয়ে দিবে, এটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক আমাকে দিয়ে দিবে। কিন্তু এইটা ফ্যাক্টর কমিশনার ইন্টারেস্ট কখনোই দিবে না, এটা আমি ওই কন্ডিশনে যাওয়ার কারণে ব্যাংক আমার থেকে কেটে রাখবে। আচ্ছা গেল, এখন আসল লাস্টের লাইনে দেখো একটা কথা বলা আছে, ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট, ধরে নিতে হবে, আমি ধরে নিব যে দ্যাট ফ্যাক্টর সার্ভিস উইল সেভ কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তার মানে খেয়াল করো, এবং পার মান্থ অ্যান্ড 1.5% ব্যাড ডেট লস। মানে আমাকে ধরে নিতে হবে যে আমি যে পণ্যটা বাকিতে বিক্রি করলে আমি যেই টাকাটা পাবো না, ওইটাই তো ব্যাড ডেট। ধরে নিতে হবে ওই টাকাটা আমার আর হবে না। মানে এই যে আমার ব্যয় হচ্ছে, এই ব্যয় থেকে আমার একটা টাকা সেভ হয়ে যাবে। কোনটা সেভ হবে? সেভ হবে যে ব্যাংক আমাকে বলবে যে তুমি এই যে 2078 টাকা, এই টাকাগুলা ব্যাংক থেকে তুলতে আমার লোক পাঠাইতে হবে না তার কাছে। আবার কিছু জিনিস আছে আমি পণ্য বাকিতে বিক্রি করলে পুরো টাকা আমাকে নাও দিবে, বাকিতে পণ্য বিক্রি করলে পুরো টাকা যদি আমাকে না দেয়, ওইটাই তো আমার ব্যাড ডেট। ওই টাকাগুলো আর আমার ব্যয়টা হবে না। ওই ব্যয়টা যদি না হয়, তাহলে আমার এই ব্যয়টা কমে যাবে। মানে ব্যাড ডেপ্টের কারণে, যেহেতু তুমি আমাকে বলতে পারো যে কেন আমার ব্যয় কমবে, কারণ দেখো আমি যদি 60,000 টাকার পণ্য বিক্রি করি, আমাকে তো 60,000 টাকারই বিল দিয়ে দিচ্ছে, তাহলে আমার ব্যাড ডেপ্ট হচ্ছে। ব্যাড ডেপ্টটা কি? ধরো আমি বাকিতে পণ্য বিক্রি করলে আমাকে যদি মেয়াদ শেষে টাকা না দেয়, এটাই তো ব্যাড ডেপ্ট। এখন আমি যদি পণ্য বিক্রি করি, সাথে সাথে তো আমাকে বিল দিয়েই দিচ্ছে, তাহলে তো আমি পুরো টাকা পেয়ে যাচ্ছি, তাহলে ব্যাড ডেপ্ট কি হবে? এই জন্য এখানে ব্যাড ডেপ্টের টাকাটা আমার সেভ হবে। আরেকটা হলো আমার এটার সাথে সাথে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক ব্যয় আমার কমে যাবে। যদি প্রশ্নে দুইটা থাকে, সবসময় পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট থেকে এটাকে বাদ দিয়ে দিবা। কেমন? তাহলে কি বাদ দিব দেখো, এক হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কত টাকা বাদ দিব? 800। ঠিক আছে,
বলো এটা কেন 800 হবে? আমার এটা 1 মাসের হিসাব না, 12 টাইমস মানে তো 1 মান্থ, এই জন্য 800 বাদ দিব, গেল একটা। আরেকটা জিনিস আমি বাদ দিব, ব্যাড ডেট কত আছে? হ্যাঁ, তাহলে ব্যাড ডেট কত আছে? এই যে দেখো 60,000 টাকার, এই যে 60,000 টাকার কত পার্সেন্ট? 1.5%, কত? 900 টাকা। এই দুইটা টাকা যখনই প্রশ্নে এই দুইটা জিনিস দেখবা, মনে রাখবা এই দুইটা কখনোই তোমার কি হবে না, তোমার এইটা সেভ হয়ে যাবে, এখান থেকে বাদ দিয়ে দিবা। মানে এই যে ব্যয়টা তোমার, এই ব্যয় থেকে এই দুইটা ব্যয় তোমার সেভ হয়ে যাচ্ছে, মানে এটাকে বলে সেভিংস, মানে ব্যয় কমে যাচ্ছে। মানে তোমার যে 2078 টাকা ব্যয় হতো, ওই ব্যয়টা এখন আর হবে না। তাহলে এটা কত আসলো? 378 টাকা। তাহলে আমি পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট পেয়ে গেলাম কত? 378। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা তারপরে দেখো এর পরের অংশটা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, এটা গেল। এরপরে আরেকটা বিষয় আছে এখানে, শেষ অংশটা দেখো, আমার সূত্রটাতে কি বলা আছে, সূত্রতে কি বলা আছে দেখো। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে দেখো আমাদের এখানে বলা আছে, ধরো লক্ষ্য করো, ই আই আর, এটা কিন্তু শেষ অংশ, সূত্রটা কিন্তু এটাই। তাহলে ই আই আর হিসাবে দেখো 1 + i n - 1, এই যে দেখো 100, কেমন? এবার খেয়াল করো, বুঝো, এই যে আইটা আছে না, এই আইটা হলো, লক্ষ্য করো, এই আইটা হলো এই যে এইটা, কেমন? এই আইটা হলো এই যে, এটা হলো এই পিরিয়ডিক্যাল পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট, সরি পিরিয়ডিক্যাল কস্ট, আর এটা হলো পিরিয়ডিক্যাল কস্ট, কেমন? আর এটা হলো নিট ইউজড লোন। কত আসে দেখো তো, তাহলে 378, 48,922। আর একটা হলো এন, এন মানে কত ছিল? 12 টাইমস। ওকে, এই হলো শেষ অংশ। ওকে, তাহলে কত আসে বলো? দেখো, তাহলে ভাগ 48,922, 378 ভাগ 48,922, 0.00727। ওকে, এরপরে এটা হলো 12। আচ্ছা, ওকে, তাহলে 1.0007727 পাওয়ার 12 ইন্টু 1, তাহলে 0.931 গুণন 100, তাহলে 9.31%। তাহলে আমি যদি ব্যাংক থেকে ধরো লোন, যে 9 ঠিক আছে তো না? দেখো আবার আবার তো হিসাবটা করি, 378, 48,922 না? ঠিক আছে। আচ্ছা, এটা হলো পাওয়ার 9, আচ্ছা ঠিক আছে 9.68। আচ্ছা এটা খেয়াল, তার মানে, এটা হলো, তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব? তারপর আমরা বের করব নিট ইউজড লোন, তারপরে বের করব পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট। এই পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ আমি যদি 60 দিনের জন্য লোনটা নেই, 60 দিনের জন্য যদি বিলটা ব্যাংকে জমা রেখে আমি যদি ব্যাংক থেকে লোন আনি, তাহলে
আমার ব্যয় হচ্ছে, মানে এই যে 60 ডেতে, এই যে 60 দিনের জন্য আমি যদি লোনটা আনি, এবং কথা বুঝো 60 দিনের জন্য লোন আনলে তাহলে 1 বছরে আমি যদি সেটাকে কনভার্ট করি, গড়ে আমার ব্যয় হচ্ছে কত, 9.68%। এটাকে কি বলা হয়, ইআইআর। কথা বুঝা গেছে? তাহলে প্রথম পার্ট হলো আমরা অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল বের করব, পরের পার্ট হলো নিট ইউজড লোন বের করব, তারপরে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট বের করব, সেখানে যদি ব্যাড ডেট অ্যাডমিনিস্ট্রেটিভ থাকে সেটা বাদ দিব, তারপর আমরা ইআইআর করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? কোনো প্রশ্ন আসেনি? থাকলে করো। কিন্তু আমি তো বিলের যে সুদ, ওই সুদ তো মেয়াদ পূর্তির আগে ভাঙ্গাইলে ওটা আর আমি পাচ্ছি না, আমি তো মেয়াদ পূর্তির আগেই ভাঙ্গাচ্ছি। এটা তাহলে কে পাবে? এটা পাবে যে বিলটা তার কাছে রেখে দিবে, সে ওটা পাবে। কথা ক্লিয়ার?